স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছে আমি তোফাল আহমদ। যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালাবদলের উত্তাপ এরই মধ্যে পেতে শুরু করেছে গোটা বিশ্ব, বাংলাদেশও এর বাইরে নয়। বিশেষ করে ইউএসএইডের সহায়তা 90 দিনের জন্য স্থগিত করায় বন্ধ হয়ে গেছে অনেক উন্নয়ন কার্যক্রম। শুধু তাই নয়, মার্কিন অর্থ সহায়তার অর্থ নয়ছয় হয়েছে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। রিপাবলিকান প্রশাসনের বিদেশ নীতি এবং বাংলাদেশের প্রভাব নিয়ে আজ আলোচনার জন্য স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক আমেনা মহসিন এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক এবং অর্থনীতিবিদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং সিনিয়র সাংবাদিক জহিরুল আলম। আপনাদের তিনজনকে স্বাগত আজকের এই আলোচনায়। শুরুতেই আমি অধ্যাপক আমেনা মহসিন আপনার কাছে যেতে চাই যে সম্প্রতি বাংলাদেশের উদাহরণ টেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে তাদের সহায়তার অর্থ খরচ হয়েছে সে প্রসঙ্গে তিনি কথা বলেছেন। পাশাপাশি কিছুদিন আগে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে সেখানেও বাংলাদেশের প্রসঙ্গ এসছে। তো সব কিছু মিলে এই অঞ্চলে বাংলাদেশের জন্য মার্কিন নীতি সামনের দিনগুলোতে কেমন হচ্ছে বা কী পরিবর্তন আসতে যাচ্ছে, সে বিষয়ে যদি আমাদের কিছু ধারণা দেন বা সে বিষয়ে একটু আলোকপাত করেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি দুটো কথা বলেছেন। একটা হলো ওনার স্টেটমেন্ট, উনি ইউএসএআইডির একটা বড় অঙ্কের টাকার কথা বলেছেন, আরেকটা নরেন্দ্র মোদীর সাথে। দুটো কিন্তু ভিন্ন ব্যাপার না, দুটো এবং ভিন্নভাবেই সেখানে বিশ্লেষণ করতে হবে। আমি যদি প্রথমে যাই, উনি যেটা নিয়ে এখন কথাবার্তা হচ্ছে, দেখেন ইউএসএআইডি কিন্তু বাংলাদেশে বিভিন্ন খাতে সাহায্য দিয়েই থাকে এবং এটা আমার মোয়াজ্জেমও আমার সাথে একমতই হবেন এবং বিভিন্ন ধরনের প্রজেক্টস তাদের আসে এখন সেটার এবং এগুলো কিন্তু আমরা যদি দেখি এটা আজকে নতুন ব্যাপার না, এটা অনেক আগে থেকেই আসছে এবং একটা প্রক্রিয়ার মাধ্যমেই আসে। এটা সরকারি এখানে বাংলাদেশ গভর্নমেন্টও ইনভলভ থাকে, আমাদের এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর ক্লিয়ারেন্স ছাড়া কিন্তু কোনো প্রজেক্টই বাংলাদেশে আসে না সেটা। এবং ইউএসএআইডিএরও কিন্তু তাদের সিস্টেমের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগুলো এসে থাকে এবং এগুলোর অডিটও হয়। এমন না যে তারা এগুলো দিয়ে হ্যান্ডস অফ করে দেয়, হ্যান্ডস অন থাকে। এবং এখন যে ব্যাপারটা হচ্ছে, উনি একটা বড় অঙ্কের টাকা বলছেন এবং উনি আজকে আমি ইত্তেফাকের রিপোর্টে দেখলাম যে হয়তো মানে প্রতিষ্ঠানগুলোর নামও এসেছে। এখন এটা তো কত বড় একটা প্রজেক্ট ছিল, কোন খাতে কোথায় ব্যয় হয়েছে, এবং আরও একটা বড় ব্যাপার হলো কি তাদের নিজস্ব ইন্টারন্যাশনাল কনসালটেন্টরা আসে যখন এই ধরনের প্রজেক্টসগুলো চলে, বড় অঙ্কের প্রজেক্টস চলে, তখন কিন্তু ইন্টারন্যাশনাল কনসালটেন্টরা থাকে, তারা একটা বড় অঙ্কের টাকা তাদের কাছে চলে যায়। এবং শুধু তা না, দেখেন নামটা হয়তো অন্যরকম মনে হচ্ছে, কিন্তু আপনি দেখবেন এখানে অনেক সময় বিভিন্ন রাজনৈতিক দলের যারা তরুণ সদস্য আছে, মিড লেভেলে যারা আছে, তাদের ক্ষমতায়নের ব্যাপারে কাজ করা হয়, নারীদের ক্ষমতায়নের ব্যাপারে কাজ করা হয়, নারীরা কীভাবে ভোট দিবে, মানে কাকে ভোট দিবে সেটা বলে দেওয়া হয় না। আমি এমনিই বলছি, জেনারেলি এই যে কতগুলো ইন্ডিকেটার্স থাকে যে ভোটের গুরুত্ব কী, বা ধরেন যেরকম বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের নামে অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু আমি যে কথাটা বলছি যে সেখানে তো সেন্সিটাইজেশন, কনসেন্টিয়াইজেশন যাই না বলি না কেন আমরা, এই যে অ্যাওয়ারনেস রেইজিং, এগুলো তো বিভিন্ন ধরনের প্রোগ্রামসগুলো হয় এবং বাংলাদেশের অনেক এনজিওদের হাতে এই টাকাগুলো আসে, কিন্তু প্রত্যেকটারই মনিটরিং, অডিটিং এগুলোর মধ্যে থাকে। আমি কিন্তু এটা অস্বীকার করছি না যে এখানে হয়তো কোনো টাকা কেউ বেশি নিয়েছে, কম নিয়েছে, কোন কনসালটেন্ট কত নিয়েছে সেটা তো আমাদের আর জানার ব্যাপার না, কিন্তু এইটা নিয়ে যে ধরে নেওয়া যে এই কারণে আমাদের একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেছে, সেটা কিন্তু আমি মানতে নারাজ। সেটা না, মানে আমি যদি ধরেও নিই যে হ্যাঁ এখানে ডিপ স্টেটের একটা ভূমিকা ছিল, যেটা ধরেন একটা সেই ধরনের একটা মতামতও আছে, আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই, কিন্তু এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আনলেস মানে আপনার অভ্যন্তরে বা দেশের ভেতরে
এনাফ গ্রিভান্সেস না থাকে তাহলে কিন্তু ওটাকে ক্যাশ করা যায় না। মানে হুট করে বাইরে, বিশেষ করে বাংলাদেশের মতো একটা রাষ্ট্র যেখানে রাজনৈতিক কালচারটা আমরা যদি দেখি সেটা এত ভোলাটাইল, এবং ধরেন গত 15-16 বছরে আমরা তো দেখেছি কি ধরনের আমি জানি না আমার হাতে কতটুকু সময় আছে। প্লিজ শেষ করতে হবে। না আচ্ছা, মানে যে কি ধরনের একটা মানে বিভিন্ন ধরনের যে জিনিসগুলো হয়েছে 3টা নির্বাচনেই আমরা দেখেছি, কোনোটাকেই তো আমরা ফেয়ার বলতে পারবো না, প্রত্যেকটাতে বিতর্কিত নির্বাচন গেছে। সো এবং সাধারণ মানুষের মধ্যে একটা রিজেন্টমেন্ট ছিল, একটা কথা না বলতে পারার একটা ক্ষোভ ছিল, এবং মুভমেন্টটা যেটা স্টার্ট হয়েছে সেটা তো কোটা ছাত্রদের আন্দোলনের মধ্যে দিয়ে পরে দিয়ে সেটা একটা বড় ব্যাপ্তি লাভ করেছে। সো এখানে এটাকে মানে আমি এটা একটা আমার একজন ভারতীয় বন্ধুকে একটা খুব দুঃখ করে বলেছিলাম যে আমরা বড় হয়েছি শুনে যে 71 হলো ভারতীয় কনস্পিরেসি আর 2024 হলো ডিপ স্টেটের কনস্পিরেসি। তাহলে কি বাংলাদেশের মানুষের নিজের কোনো ইয়ে নাই, মানে এজেন্সি বলতে কি কিছু নেই মানুষের? কি মানে সেই জিনিসগুলো তো মানে মানে আমি দেখে না, আবার যে জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করছি সেটা হলো দ্যাট হ্যাঁ বড় অঙ্কের টাকা এসেছে, এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছে, এবং আমাদেরকে এটা যদি 9-6 হয়ে থাকে সেইটার জন্য ইউএস গভর্নমেন্টেরও দায়ী হবে। ধন্যবাদ ম্যাডাম। জহিরুল আলম, আপনার কাছে মানে আপনি জানেন যে বিদেশি সহায়তায় রেজিম চেঞ্জ নিয়ে একটা পপুলার ডিবেট বাংলাদেশে এই মুহূর্তে আছে। এই যে গত 50 বছরেরও বেশি সময়ে মার্কিন সহায়তা এসেছে $8 বিলিয়ন কিছু বেশি। আপনার কি মনে হয় যে এই অর্থ সহায়তা সবসময় উন্নয়নেই ব্যয় হয়েছে, নাকি এর বিপরীত কোনো ন্যারেটিভ আছে? আপনি মানে ইউএসএআইডিটা গঠন হয়েছে কেন? এটা গঠন হয়েছিল যে বলতে জন এফ কেনেডির সময় 1961-এ এটা হয়েছিল, তখন সোভিয়েত রাশিয়াকে কন্ট্রাডিক্ট করার জন্য, তাদের কাউন্টার করার জন্য। তার মানে একটা ইডিওলজিক্যাল পারপাস থেকে এই ইউএসএআইডিটা করা হয়েছিল। তারা ডেমোক্রেসিকে প্রমোট করবে, গভর্নেন্সকে প্রমোট করবে, এই বিষয়গুলোকে সামনে রেখে এই এজেন্সিটা করা হয়। তারপরে তো ধরেন আপনার 90s-এ এসে আর্লি 90s-এ সোভিয়েত রাশিয়ার পতন হয়ে গেল, এরপরে তারা কিন্তু ইউএসএআইডির কর্মকাণ্ড কিন্তু কন্টিনিউইং, এবং তখন তারা চাইনিজ হেজিমনির বিরুদ্ধে তাদের ইডিওলজিক্যাল যে ক্যাম্পেইন সেগুলোকে প্রমোট করতে থাকলো। পার্ট অফ দ্যাট ইউএসএআইডির যে কর্মসূচিগুলো আছে আমরা কিন্তু সেটারই একটা মানে কী বলবো বেনিফিট নিচ্ছি, অথবা এই কন্ট্রোভার্সি যেগুলো আসছে সব কিছু মিলিয়ে কিন্তু ইউএসএআইডির কার্যক্রম বাংলাদেশে। এটা অস্বীকার করা যাবে না যে আমাদের গভর্নেন্স প্রমোশনের ক্ষেত্রে বা ডেমোক্রেটিক প্র্যাকটিস স্ট্রেন্থেনিংয়ের ক্ষেত্রে তাদের বেশ কিছু কর্মসূচি আছে। সিভিক স্পেস তৈরি করা, সিভিক এনগেজমেন্ট বাড়ানো, পলিটিক্যাল এনগেজমেন্ট বাড়ানো, এবং যেটা আপা বললেন যে ইউথ এনগেজমেন্ট এবং ইউথ স্কিলস ডেভেলপমেন্ট, পলিটিক্যাল লার্নিং, এই বিষয়গুলোকে নারী উইমেন এম্পাওয়ারমেন্ট এবং উইমেন ইন পলিটিক্স, এগুলো কিন্তু। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো কর্মসূচি কিন্তু বিনা স্বার্থে নয়। যুক্তরাষ্ট্র যখনই ইউএসআইডির মাধ্যমে অর্থ বরাদ্দ করেছে, অর্থায়ন করেছে, ডেফিনেটলি এটা তাদের ট্যাক্স পেয়ার্স মানি। সো দে গট সার্টেন কী বলে যে পারপাস বিহাইন্ড ইট। তো এখন বাংলাদেশে যে বিতর্কটা এখন এসেছে যে এটা কিন্তু একটা রেসিপ্রোকেশন, একটা মিউচুয়াল বেনিফিটে হয়েছে, এবং আমরা বিভিন্ন সময়ে আমাদের রেজিম নিয়ে, আমাদের পলিটিক্যাল কালচার নিয়ে, আমাদের কি বলবো যে এখানকার কনফ্রন্টেশনাল সিচুয়েশন নিয়ে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ন্যারেটিভ আমাদের মধ্যে আছে। যেই ইন্টারন্যাশনাল যে পার্টিসগুলো আছে ইনক্লুডিং ইউনাইটেড স্টেটস, তাদের স্বার্থ কিন্তু এসব ব্যাপারে উড়িয়ে দেওয়া যায় না। সেগুলোকে চিন্তার মধ্যে রেখেও আমি বলবো যে সম্প্রতি যে ধরেন আপনার ডিপার্টমেন্ট অফ এটাকে কী বলে যে গভর্নমেন্ট এফিসিয়েন্সি, ডিওজি, এটা এলন মাস্কের নেতৃত্বে যেটা হয়েছে, তো ওনারা বেশ কিছু ইনফরমেশন রিভিল করছেন, ডাইভার্স করছেন। তারই পার্ট অফ দ্যাট আপনি ধরেন যে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্যটি দিয়েছেন, এখানে এটা একটা শুনতে খুব ক্রাঞ্চি মনে হচ্ছে, বাট আপনার $20-30 মিলিয়ন শুধুমাত্র একটা রেজিম চেঞ্জ করা বা একটা ডিপ স্টেটের ভূমিকা পালন করা, অথবা এখানে কোনো দেখেন এখানেও কিন্তু আমরা এই 20-25 মিলিয়ন ডলার নিয়েও কিন্তু আমরা পক্ষে বিপক্ষে ডিবেট করছি। কেউ বলছেন যে এটা টু সাপোর্ট দি প্রিভিয়াস রেজিম, আবার কেউ বলছে যে না, টু ওভারথ্রো দ্য রেজিম। এখন এটা কিন্তু আমাদের পক্ষে খুব সুনিশ্চিতভাবে বলা সম্ভব না আসলে অর্থটা কোন পারপাসে ব্যয় করা হয়েছে এবং কারা এটা থেকে
বেনিফিট পেয়েছেন, মানে কারা এটাকে এক্সপ্লয়েট করেছেন এই মানিটাকে। কিন্তু যতক্ষণই তথ্য আমার কাছে, আমি যতখানি দেখেছি, সেখানে 21 মিলিয়নের মধ্যে আপনার সোফার 13 or close to $14 million হ্যাজ বিন কি বলবো যে এটা ডেলিভার্ড, এটা বাংলাদেশে এসেছে, টাকাটা খরচ হয়েছে। বাকি অর্থ কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার স্টেটমেন্টের মধ্য দিয়ে বা তার যে ডিক্রিজ আছে এবং ইউএসআইডির কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু সেগুলো হল্ট হয়ে গেছে, সেগুলো সাসপেন্ডেড হয়ে গেছে। তো আমি মনে করি যে এখানে মানে শুধুমাত্র মানে খুব সিঙ্গেল ট্র্যাক অ্যানালিসিস কিন্তু করা যাবে না। কিছু বেনিফিট ধরেন যে আপনি খেয়াল করে দেখেন যে আমাদের এখানকার রাজনৈতিক সংঘাতটা কিন্তু আমাদের তৈরি, এবং হয়তো এখানে আমরা নানাভাবে কিন্তু বিভক্ত এখানে ছিলাম, এবং সেখান থেকে যুক্তরাষ্ট্র তারা তাদের যে অর্থগুলো দিয়েছে সেখানে এগুলো কিন্তু ভিজিবল ছিল, কিন্তু ইউএসআইডি বা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল যে কথাগুলো বলা হচ্ছে এগুলো ভিজিবল ছিল, কর্মসূচিগুলো, সেখানে মিডিয়া এনগেজমেন্ট ছিল, সেখানে পলিটিক্যাল লিডার্স এনগেজমেন্ট ছিল। এখন দেখা যাচ্ছে ধরেন প্রিভিয়াস গভর্নমেন্টের মন্ত্রীরা এইসব প্রোগ্রামের মধ্যে গেছে, এলং উইথ দি আদার পলিটিক্যাল পার্টিস লিডার্স, তারাও কিন্তু ছিল সেখানে, সিভিল সোসাইটি ছিল সেখানে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, বিভিন্ন কী বলবো যে থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ছিল, সবাই ছিল। তবে হ্যাঁ, কোনো যদি মিসম্যানেজমেন্ট হয়ে থাকে এবং এটার থেকে যদি কেউ একেবারে সুনির্দিষ্টভাবে এটা বেনিফিট নিয়ে থাকে এবং সেটা যদি কোনো দেশের স্বার্থবিরোধী হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি ইন দ্য কামিং ডেজ আমরা হয়তো আরও তথ্য জানবো। কিন্তু এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে বাংলাদেশে যে রেজিমটার পতন ঘটেছে, যে স্বৈরাচার সরকারের যে পতন ঘটেছে, এই তাদের এক্সিস্টেন্সের ব্যাপারে ইন্টারন্যাশনাল নানা ধরনের কারসাজি মানে কর্মকাণ্ড কিন্তু ছিল। সুতরাং তাদের টিকে থাকার পেছনে কিন্তু রেঞ্জিং ফ্রম নেইবারিং কান্ট্রি টু ডিস্ট্যান্ট ইউরোপ অর আমেরিকা, যেটাই হোক না কেন, বিভিন্নভাবে তাদের সার্ভাইভালকে কিন্তু সাপোর্ট করেছে তারা, এবং এই সাপোর্টে এবং এই এন্ডোর্সমেন্টগুলো কিন্তু বাংলাদেশের স্বার্থবিরোধী ছিল না। আপনি দেখেন যে 14, 18, 24 নির্বাচনগুলোকে ওভারওয়েলমিংলি যুক্তরাষ্ট্র থেকে শুরু করে, ইউরোপ থেকে শুরু করে, আমাদের নেইবারিং ইন্ডিয়া থেকে শুরু করে প্রতিটা দেশে কিন্তু, ইভেন চায়না, তারা কিন্তু ওভারওয়েলমিংলি এন্ডোর্স করেছে। তার মানে বাংলাদেশে যদি বলেন যে ডেমোক্রেটিক প্র্যাকটিস অথবা কি বলবো যে ডেমোক্রেসিকে প্রমোট করার জন্য তারা খুব উইলিং ছিল, তারা যে খুব মানে আগ্রহী ছিল, এটাও মনে করার কোনো কারণ নেই। কারণ এইসব বিতর্কিত সকল কারসাজিপূর্ণ সকল নির্বাচনকে তারা কিন্তু দিন শেষে এন্ডোর্স করেছে, অ্যান্ড দে হ্যাভ বিন ওয়ার্কিং ভেরি ক্লোজলি উইথ দ্যাট প্রিভিয়াস, মানে কী বলবো, মানে সে অথরিটেরিয়ান রেজিমের সঙ্গে তারা কাজ করেছে। সুতরাং আমি মনে করি যে এগুলো আমাদের আরও ডিপলি অ্যানালিসিস করতে হবে। ডোনাল্ড ট্রাম্প হয়তো একটা ক্লু দিয়েছেন, কিন্তু বেসড অন দ্যাট ক্লু আমাদেরকে কিন্তু নিজেদের আত্মসমালোচনা এবং আত্মবিশ্লেষণের মধ্যে যেতে হবে ইন দ্য কামিং ডে, সো দ্যাট আমরা আমাদের রাইট পাথটা চুজ করতে পারি, এবং এইসব ফান্ড আমাদের কি কাজে লাগে, আসলে আমার কোনো কাজে লাগে কিনা আমাদেরকে একটু খুঁজে দেখতে হবে। ধন্যবাদ জহিরুল আলম। ডক্টর গোলাম মোয়াজ্জেম, সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল ইসলাম তার একটি সাক্ষাৎকারে গণমাধ্যমে বলেছিলেন যে কেউ আসলে চ্যারিটি করছে না, মানে সবাই তাদের স্বার্থটাই দেখছে। আপনি কি মনে করেন যে ইউএসএইডের যে অর্থ এই দেশে খরচ হয়, সোশিও ইকোনমিক যে উন্নতি আমরা করেছি এইসব, যেমন আপা বললেন, জহিরুল ইসলাম বললেন যে কিছু উন্নতি হয়েছে, বিভিন্ন জায়গায় কাজ হয়েছে, নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে, ইউএসএইডের এই অর্থায়ন, এটা তো 90 দিনের জন্য স্থগিত হয়েছে, এটা পুনর্মূল্যায়ন হবে। এই পিরিয়ড শেষে কি অবস্থা দাঁড়াতে পারে, আর যদি আমরা ইউএসএইডের অর্থায়ন কমে যায় বা বন্ধ হয়ে যায়, সেটার কি ইম্প্যাক্ট পড়তে পারে? প্রথমত সম্ভবত আগামী দিনের জন্য এই রিপাবলিকান নীতির যে একটা বড় পরিবর্তন সেটি আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো ছোট গভর্নমেন্ট সেক্টরকে ছোট করে নিয়ে আসা, এবং সেটা দেশের ভিতরে এবং দেশের বাইরে। সুতরাং ইউএসএআইডি যেহেতু গভর্নমেন্টের এক্সটার্নাল উইং, সুতরাং সেই তাদের কার্যক্রমকে ছোট করে নিয়ে আসাটাও তার একটা অংশ। আপনি দেখবেন যে পেন্টাগন সম্ভবত 5000 কর্মচারীকে করতে যাচ্ছে, ছাঁটাই করতে যাচ্ছে। শীর্ষ যতগুলো পদ আছে সেখান থেকে সে ছাঁটাই করতে যাচ্ছে। ইউএসএআইডির কার্যক্রম এখন যে 90 দিনের মূল্যায়ন, সেটাও আসলে এই কার্যক্রমকে সংকুচিত করে একটা নির্দিষ্ট হয়তো স্ট্রিমলাইন করার একটা অংশ হিসেবে এটা চলছে। একেবারে আমার ধারণা যে একেবারে বন্ধ হয়ে যাবে তা না, এটা আসলে সংকুচিত আকারে এই কার্যক্রমটি আগামী দিনে বিস্তৃত লাভ করবে। এবং সেই জায়গাটিতে এতদিন পর্যন্ত ইউএসএআইডির যে কার্যক্রম, আমার মনে হয় যে কিছুটা ভ্রমাত্মকভাবে হলেও এই যে $29 মিলিয়ন প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বক্তব্যকে নিয়ে সামগ্রিকভাবে ইউএসএআইডির কার্যক্রমটাকে কিছুটা হলেও নেতিবাচকভাবে মূল্যায়ন হচ্ছে বলে আমার অনুমান। আদারওয়াইজ ইউএসএআইডি প্রতি বছর যে ধরনের বাংলাদেশে সহায়তা দিয়ে গেছে, প্রায়
300 মিলিয়নের কাছাকাছি এবং সেটা $3 বিলিয়ন উপরে বিগত দশক জুড়ে, এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ ছিল না। কেননা এমন খাতগুলোতে ইউএসএআইডি সহায়তা দিয়েছে, সামাজিক খাতগুলোতে যেগুলোতে অন্যান্য সহযোগী দেশ যারা, তারা কিন্তু সেভাবে সেই খাতগুলোতে দেয় না। যেমন আপনি জানবেন পাবলিক হেলথ বা হেলথ সেক্টরে একটা বড় সাপোর্ট যায়, এডুকেশন, চাইল্ড এডুকেশন, স্কিল ডেভেলপমেন্ট, এই ধরনের জায়গাতে তারা ফান্ড দিয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্টে তারা ফান্ড দিয়েছে, মাইনরিটি রাইটস নিয়ে তারা দিয়েছে, ইকোলজিক্যাল ম্যানেজমেন্টে দিয়েছে, হিউম্যান রাইটস গভর্নেন্সে তো আছেই। সুতরাং এই যে একটি প্রজেক্টের মাধ্যমে ইউএসএআইডি সবই বুঝি কনস্পিরেসি, সবই বুঝি নেগেটিভ বা সবই পলিটিক্যাল, এভাবে ভাবনাটা আমার মনে হয় যে ঠিক হচ্ছে না। কেননা তাদের যে ধরনের সহযোগিতা ছিল অন্যান্য খাতগুলোতে, সেটাতে বৈশিষ্ট্যপূর্ণভাবেই বেশ কিছু অগ্রগতি হয়েছে। যেটা আমি বলছিলাম যে বাংলাদেশে প্রতি বছর যেমন 2021-22 অর্থ বছরে প্রায় $6.5 বিলিয়ন মতো অর্থ এসছে, কিন্তু তার ভিতরে ইউএসএআইডির হয়তো $252 মিলিয়ন, অর্থাৎ মাত্র 3%-এর মতো। সেটা মনে হতে পারে পরিমাণে কম, কিন্তু যে খাতগুলোতে দিচ্ছে সেই খাতগুলোতে অন্য কেউ বড়ভাবে আসছে না। সুতরাং সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং আরেকটা যেটা আজকেই যেটা জানলাম, সেটা হচ্ছে যে ইউএসএআইডির এই কার্যক্রমগুলো অনেক বেশি গ্রাসরুট ওরিয়েন্টেড, অর্থাৎ অনেক বেশি হ্যান্ডস অন কাজ তারা করে। যে শহরে বসে ডায়ালগ ডিসেমিনেশন এই ধরনের কাজে তাদের কিন্তু ফান্ড কম যায়, বরঞ্চ একেবারে গ্রাসরুট লেভেল হ্যান্ডস অন কাজগুলো তারা, এই যে স্কিলের কথা শুনলেন, অ্যাওয়ারনেসের যেগুলো কথা শুনলেন, ওমেন এম্পাওয়ারমেন্ট শুনলেন, চাইল্ড এডুকেশন বলেন বা প্রাইমারি এডুকেশন বলেন, নিউট্রিশন বলেন, পাবলিক হেলথ বলেন, এই যে আরবান হেলথ, যে ভাসমান ইগুলোতে বস্তিগুলোতে যে হেলথের সাপোর্ট যায়, ম্যাটারনিটি হেলথ যে বস্তিগুলোতে এটা দেওয়া হয়, তার একটা বড় সাপোর্ট কিন্তু ইউএস সাপোর্টেড। এই যে কার্যক্রম, মানবিক কার্যক্রমগুলো, এগুলোকে কিন্তু আন্ডারমাইন করার সুযোগ নেই। সুতরাং আমার কাছে মনে হয় যে মানবিক দিক বিবেচনা করলে এই জিনিসগুলোর গুরুত্ব আগামী দিনগুলোতেও থাকবে এবং থাকা উচিত, অথবা যদি না থাকে তাহলে এটা বিকল্পভাবে সরকারের অর্থায়নটি সেই জায়গাটি বিবেচনা করা দরকার। আর একটি যেটি বলছিলাম যে গ্রাসরুট লেভেলে বড়ভাবে কাজ করার কারণে প্রচুর লোক কিন্তু জড়িত ইউএসএআইডি প্রজেক্টগুলোতে। আজকে যেটা জানলাম যে ইউএসএআইডির প্রজেক্টগুলোর এই যদি বন্ধ হয়ে যায়, সম্ভবত এখন অন্তত কিছুটা সময় শর্ট টার্মে হলেও 10,000 লোকের কিন্তু কাজ অলরেডি বন্ধ হয়ে গেছে। 10,000 লোক, বেতনও বন্ধ হয়ে গেছে, বেতন বন্ধ 10,000। কিন্তু আমি প্রথমে বিশ্বাস করিনি নাম্বারটা, কিন্তু পরে আমি নিজেই খুঁজলাম যে আমার নিজের পরিচিত ছোট অর্গানাইজেশন, তারাও ফান্ড পেয়েছে, তারাও প্রায় 150-200 লোককে নিয়ে কাজ করে। তখনই আমি অনুমান করলাম যে যারা বড় অর্গানাইজেশন, বড় ফান্ড নিয়ে কাজ করে, তারা তো আরও বেশি লোকবল নিয়ে কাজ করে। এমনকি বড় পজিশনে ছিল, সে এখন বলছে যে আমার মা বাবার দিতে হয়, বাচ্চা পড়াতে হয়, করতে হয়। স্বাভাবিক, হুট করে যদি এরকম একটা সিচুয়েশনে পড়ে তাহলে কীরকম হয়। সুতরাং এটার কিন্তু একটা মানবিক দিক আছে, যেটা আমাদের মনে হয় যে অন্তর্বর্তী সরকারের বিবেচনা করা উচিত, যে এই যে পরিবারগুলো, এদের সাথে সংশ্লিষ্ট যে পরিবারগুলো, তাদের সহায়তাটা কিভাবে আসবে সেটিও কিন্তু তাদের দেখা দরকার আছে। সুতরাং সেটি মনে করি। আর আমি মনে করি যে এই কার্যক্রমগুলো যদি পুনর্মূল্যায়ন হয়, যদি এটা সংকুচিত পরিসরেও আসে, তাহলে এই ধরনের কার্যক্রমগুলো যেহেতু গুরুত্ব রয়েছে, সুতরাং এইগুলো নিয়ে সরকারের ইআরডি, এক্সটার্নাল রিসোর্স ডিভিশন যেহেতু কাজ করে, তাদের নিজেদের বসা উচিত, দেখা উচিত যে কোন কোন ক্ষেত্রগুলোতে তারা কাজ করছে এবং এগুলোতে বিকল্প অর্থায়ন কোন কোন নতুন বৈদেশিক উৎসগুলো থেকে হতে পারে, সেটা দেখা দরকার। আর সর্বশেষ যেটি বলবো এই পর্যায়ে, সেটা হচ্ছে যে হ্যাঁ, কোনো সাহায্যই আসলে না, মানে গ্র্যান্টের মতো না, বা শুধুমাত্র দান ছত্র না, সেটা ঠিক। আবার এটাও তো ঠিক যে আমরা আমাদের নিজেদের স্বার্থে তো বুঝে শুনেই তাদের কাছ থেকে এটা নিচ্ছি। সুতরাং আমাদেরও তো একটা বিচার বিবেচনা রয়েছে যে আমাদের কোনটা দরকার এবং কোনটা দরকার না। যদি আমাদের কোনোটা সম্পর্কে সন্দেহ তৈরি হয়, তাহলে আমাদের সেটা নেওয়া উচিত না। মনে রাখা দরকার যে রাজনৈতিক যে ফান্ডগুলো আমাদের দেশে এসছে, সেটাও কিন্তু রাজনৈতিক বিবেচনাতে করেই কিন্তু নেওয়া হয়েছে, এবং সেটা এইভাবেই নেওয়া হয়েছে যে পলিটিক্যাল স্পেস যেহেতু দেওয়া হচ্ছে না, তাহলে অল্টারনেট পলিটিক্যাল স্পেসের ক্ষেত্রে কিছুটা স্পেস ক্রিয়েট করার জন্য কিন্তু ওই ফান্ডগুলোকে আগের সরকারের সময় থেকে সেটাকেও হয়তো নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সুতরাং সেই দিকগুলোরও কিন্তু পলিটিক্যাল ডাইনামিক্স রয়েছে। সুতরাং এগুলো এক হাতে বাজেনি, দুই হাতেই বেজেছে, এবং সেই দিকে শুধুমাত্র এক পক্ষের দিকে অঙ্গুলি নির্দেশ করার কোনো কারণ নেই। ধন্যবাদ গোলাম। আমাদের একটা বিরতি নেওয়ার সময় আছে, আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। আবারও অধ্যাপক আমিনা মহসিন, আপনার কাছে আসছি। আমরা দেখছি যে ট্রাম্প আসার পরে
নগ্নভাবেই বা ওপেনলি ইউক্রেনের খনিজ সম্পদের সে ভাগ চাচ্ছে, জোর করে অস্ত্র বিক্রি করতে চাইছে সৌদি আরবের কাছে, ভারতের কাছে, এছাড়া পানামা খাল বা গ্রিনল্যান্ড তো আছেই। তো এটা কি মনে হচ্ছে যে মার্কিন সাম্রাজ্যবাদ নীতি মানে নগ্নভাবে আগেও ছিল হয়তো, কিন্তু ট্রাম্প আসার পরে এটা অনেক বেশি ওপেন হয়ে গেছে, স্ট্রেইট ফরওয়ার্ড হয়ে গেছে, মানে এরকম তো আমরা কখনো দেখিনি। সেটার মানে বিশ্বে কি তার প্রভাব আছে, বা আমরা সেখানে কোন পর্যায়ে আছি প্রান্তিক দেশ হিসেবে? না দেখুন, ট্রাম্পের যে জিনিসটা, ওনার ফরেন পলিসিটা যেটা আমরা দেখছি, উনি একটা তোলপাড়ের মতো করছেন, তাই না? সেটা আমরা দেখতে পাচ্ছি। বরঞ্চ আমার যেটা মনে হয় যে ট্রাম্প যেটা এখানে মোয়াজ্জেম বলছিল যে কেউ স্টেটকে ছোট করার চেষ্টা করছে, এবং সেখানে সে আমেরিকাকে মোর ইনওয়ার্ড লুকিং করে ফেলার চেষ্টা করছে, এবং সেই ইউরোপকে বার্তাটা দিচ্ছে যে কি ইউরোপ যেন ইউরোপের রেসপন্সিবিলিটিটা নেয়, এবং আমেরিকান স্বার্থটাকেই সে বড় করে দেখছে। কতগুলো জায়গায় আমরা দেখতে পাচ্ছি, ধরেন সে ইউক্রেন যুদ্ধ যে জায়গাটাতে না, সেখানে সে খুব ক্লিয়ারলি পুতিনের সাথে দাঁড়িয়েছে, সেটা আগেও ছিল, এবং সেখানে সে জেলেনস্কিকে দোষারোপ করছে যে কেন জেলেনস্কি মানে এই যুদ্ধের মধ্যে জড়িয়ে গেল, তাকে সে অথরিটেরিয়ান বলছে, ইলেকশন চালাচ্ছে আছে, সেই সমস্ত কথাগুলোও বলছে। মানে ঠিক এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে, মানে অনেকে দেখেন এটা নিয়ে না বিভিন্ন ধরনের মতামত আছে। অনেকে বলে যে কি আমেরিকান সিস্টেমের মধ্যে যে কন্ট্রাডিকশনস বা হিপোক্রেসিগুলো ছিল সেটাকেই ট্রাম্প এক্সপোজ করে দিচ্ছে। আবার অনেকের এই মতামতও আছে যে না, ট্রাম্প মানে পুরো ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে একটা চেঞ্জ আনার চেষ্টা করছে। বাট আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে ট্রাম্পের ওই যে মাগা আছে না, যে মেক আমেরিকা গ্রেট এগেইন, সেই জায়গাটার উপরেই জোর দেবে, এবং ওই যে সংকুচিত করে নিয়ে এসে সে আমেরিকার মানে সে বাধ্য করবে অন্যান্য রাষ্ট্রগুলোকে তাদের রেসপন্সিবিলিটিগুলোকে তাদের হাতে নেওয়া। এটাতে যে আমেরিকার যে খুব, আপনি যেটা বললেন না সাম্রাজ্যবাদ, সেটা কিন্তু ওই দিকে আমি এটা দেখছি না। বরঞ্চ আমার মনে হয় যে যেটা আমরা দেখতে পাচ্ছি, জার্মানি রিটর্ট করেছে, কানাডা রিটর্ট করেছে, জার্মানি ওপেনলি বলেছে যে সে এক্সপোর্ট করবে, নিজের মতো করে এক্সপোর্টগুলো করবে, যেটা নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও এক ধরনের একটা তাদের মানে দ্বন্দ্ব বলবো না, একটা ডিসকমফর্ট তৈরি হচ্ছে, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন মনে করে যে তাদের মাধ্যমেই জার্মানি যাওয়া উচিত ছিল, বাট ওই বিউরোক্রেসিটাকে পাশ কাটাবার জন্য জার্মানি থিঙ্কস দ্যাট ইট শুড অ্যাক্ট ফাস্ট। আবার আমরা দেখছি কানাডা জাপানের সাথে হয়ে যাচ্ছে কি আস্তে আগের তুলনায়, মানে বন্ধুহীন হচ্ছে কি এরকম সিচুয়েশনে, তো হ্যাঁ আমেরিকাকে বন্ধুহীনই মনে হচ্ছে। এবং আপনি যদি ভারতের কথাও দেখেন, মানে সেই জায়গাটাতেও দেখেন যেভাবে ভারতীয় ইয়েদেরকে ইলিগাল ইমিগ্রেন্টস বলি, যাই বলি না কেন, একটা মানুষের তো একটা বেসিক ডিগনিটি আছে না, তাদেরকে যেভাবে ফেরত দেওয়া হলো। আর এবং আপনি দেখেন পানামাও কিন্তু রিটর্ট করেছে। পানামা বিআরআই থেকে বের হয়ে গেছে, বাট কিন্তু সে আমেরিকার সাথেও শাটডাউন করে দিয়েছে, সে প্যারালাল একটা ইয়ে নিচ্ছে। সো অনেকটা ইটস আ ওয়েক আপ কল ফর এভরিওয়ান যে হ্যাঁ আমাদের সবাইকে নিজেদেরটা নিজেই মতো করেই দেখতে হবে। এই যে একটু আপনি প্রথম পর্বে যে প্রশ্নগুলো করছিলেন, বাট এগুলো তো ট্রাম্পের অজানা ছিল না, কিন্তু ওদের নিজেদের আমার মনে হয় যে অর্থনৈতিক যে অবস্থাগুলো আছে, বেসিক জায়গাটা হলো চায়নার সাথে যে তার কম্পিটিশনটা, এবং সে যে বলছে মেক আমেরিকা গ্রেট এগেইন, ট্রাম্প রিয়েলাইজেস যে আমেরিকার সেই আধিপত্যর জায়গাটা বা ওই গ্লোরিটা নেই, আমেরিকা ইজ অন দ্য ডিক্লাইন অনেকটা। মিলিটারি টেকনোলজিতে সে হাই থাকতে পারে, বাট ইফ ইউ গো টু আমেরিকা টুডে, ইট ইজ আ ভেরি রান ডাউন কান্ট্রি কম্পেয়ার টু চায়না। ধন্যবাদ জহিরুল আলম। আমরা দেখি যে আগের জামানায় ট্রাম্প মানে বাংলাদেশকে দেখতে গিয়ে ভারতের চোখে বাংলাদেশকে দেখার একটা প্রবণতা আমরা দেখেছি। আবার ট্রাম্পের দ্বিতীয় জামানায় এরকম কিছুর মানে আবার ফিরে আসতে পারে কি না, আপনার কি বিশ্লেষণ?
আপনি দেখেন যে এই ট্রাম্পের প্রি ইলেকশন ক্যাম্পেইনের সময় কিন্তু সে কিছু স্টেটমেন্ট করেছে বাংলাদেশ রিলেটেড, এবং রিসেন্ট ধরেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে ইন্টারাকশন হয়েছে সে সময় আমরা তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার কথাবার্তা আমরা দেখেছি, এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে যে সিনিয়র লেভেল যে পজিশনসগুলো আছে নতুনভাবে যাদের তিনি নিয়োগ করেছেন, সেসব নিয়োগের পরেও বেশ কিছু আলোচনা বা অ্যাপ্রিহেনশন তৈরি হয়েছে রিলেটেড টু বাংলাদেশ, হাউ মানে দি ফরেন পলিসি রিলেটেড টু বাংলাদেশ উইল বি লুক লাইক। এখন এইগুলো কিন্তু খুবই আর্লি অ্যান্ড প্রিম্যাচিওর হবে, প্রেডিকশন হবে যে এটার কনসিকোয়েন্সটা কী হবে, যে আমরা আমাদের সঙ্গে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেটা, কারণ ডোনাল্ড ট্রাম্প ইজ এ ভেরি আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার, এবং উনি যেই সব সিদ্ধান্তগুলো নিচ্ছেন এগুলো আমেরিকাকে, যেটা আপনি বলেন যে আমেরিকাকে গ্রেট আমেরিকা করার জন্য কতটা কন্ট্রিবিউট করবে, অথবা আমেরিকাকে আইসোলেট করার ক্ষেত্রে কোনো কন্ট্রিবিউট করবে কিনা, সেগুলো কিন্তু ইয়ার টু বি সিন। হ্যাঁ, আপনি দেখেন যে চায়নার সঙ্গে যে বা গ্লোবাল ট্রেড যে রেসিপ্রোকেশনটা হচ্ছে সেটার মধ্যে কিন্তু উনি আমেরিকাকে প্রোটেক্ট করার জন্য যে প্রোটেকশনিজমগুলো দিচ্ছেন, যে মেজারগুলো নিচ্ছেন, এগুলো আলটিমেটলি প্রোডাক্টিভ হবে না কাউন্টার প্রোডাক্টিভ হবে আমরা কিন্তু জানি না। এমনকি অনেকে বলছেন যে ধরেন যে চায়না যে ধরেন যে মানে কী বল যে অ্যাডেড ট্যারিফের যে শিকার হবে সামনের দিনগুলোতে আমেরিকার মেজারের কারণে, সেটা আমাদের জন্য আবার বেনিফিটও হতে পারে। তার মানে আগামী দিনে কিন্তু বাংলাদেশের জন্য মানে একেবারে কেউ কেউ হয়তো এটা কিন্তু অনেকেই যার যার পার্সপেক্টিভ থেকে চিন্তা করছে, কেউ 6 দেখছে, কেউ 9 দেখছে, কেউ গ্লাস হাফ ফুল দেখছে, কেউ হাফ এমটি দেখছে। এটা কিন্তু পলিটিক্যাল কনভেনিয়েন্স থেকে আমরা কিছুটা ধারণা করে নিচ্ছি, কিন্তু আমি মনে করি ইট ইজ টু আর্লি টু প্রেডিক্ট যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা আগামী দিনে আসলে কোন পথে যাবে, কোন পথে এটা এখনই বলার মতো না। হয়তো বা এমন হতে পারে যে দিস উইল বি ভেরি কন্ডিউসিভ, ভেরি প্রোডাক্টিভ, ভেরি মিনিংফুল, হ্যাঁ, রেসিপ্রোকেশনের দিক থেকে। আবার যেটা বললেন যে ভারতকে যুক্ত করে যে কথাটি বললেন, ডেফিনেটলি ইন্ডিয়া ইজ মোর এনগেজড উইথ দি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, মোদির সঙ্গে যে সম্পর্কের কথা বলা হচ্ছে সেগুলো নিয়ে হয়তোবা তারা এমন কোনো স্টান্স নিতে পারে যেটি মানে উইল নট বি ভেরি কন্ডিউসিভ ফর বাংলাদেশের ইন্টারেস্ট। তাই এটা বলা মুশকিল এই মুহূর্তে, বাট ডেফিনেটলি এটা ডিপেন্ড করবে যে বাংলাদেশের যে সরকার অন্তর্বর্তী বলেন কিন্তু ইন দ্য কামিং ডেজ যে নতুন সরকার আসবে তারা কিভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করছে, বোথ পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড ডিপ্লোম্যাটিক চ্যানেলে। এটা তাদের এফিসিয়েন্সি অ্যান্ড ডেক্সটারিটির উপর ডিপেন্ড করবে যে হাউ দে উইল ডিল উইথ দ্য ইস্যুস মানে ইন দ্য ইন্টারন্যাশনাল এরিনা রিলেটেড টু ইউনাইটেড স্টেটস। ধন্যবাদ জহিরুল আলম। ডক্টর গোলাম মোয়াজ্জেব, 2018 সালে চীন এবং যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য যুদ্ধ, সেখান থেকে খুব বেশি সুফল আমরা নিতে পারিনি। বলা হচ্ছে যে বর্তমান যে বাণিজ্য যুদ্ধ, এখান থেকে বাংলাদেশের সুযোগ আছে বেনিফিটেড হওয়ার, কিন্তু আগের বার তো আমরা সেভাবে পারিনি। এবার কি আমরা মানে এই বাণিজ্য যুদ্ধ থেকে সুফল পাবো যদি এবার এদিকে ইউক্রেন যুদ্ধ সত্যি বন্ধ হয়ে যায়? এর কোনো প্রভাব, ইতিবাচক প্রভাব কি আমাদের অর্থনীতিতে পড়বে, নাকি দীর্ঘমেয়াদে আবার মন্দায় আমরা মানে বৈশ্বিক মন্দা যদি হয় ব্যয় সংকোচনের কারণে সেটার আবার উল্টো প্রভাব পড়তে পারে? প্রথম কথা, আমরা 2018 সালে যখন ট্রাম্প প্রশাসন সেই সময়কালে চীনের উপরে তার বাড়তি ট্যারিফ ইম্পোজ করেছিল 25% মতো, তো সেটার কারণে কিন্তু আমরা যে বেনিফিটেড হইনি তা না, আমাদের সক্ষমতা নাই বলে আমরা পুরো বেনিফিটটা নিতে পারিনি। আমাদের সক্ষমতা যতটুকু ছিল সেই জায়গায় আমরা বেনিফিটেড হয়েছি। তার কারণ ওই সময় আমরা দেখতে পেয়েছি যে আমাদের লো এন্ড যে সমস্ত এক্সপোর্ট আইটেমসগুলো সেগুলোর প্রবৃদ্ধি হয়েছিল, এবং সেই সমস্ত অর্ডারগুলো চীন থেকে সরে অন্যান্য দেশে যাচ্ছিল। কিন্তু আমরা যেহেতু হাই এন্ড প্রোডাক্ট তৈরি করি না, হাইটেক প্রোডাক্ট তৈরি করি না, যেগুলো চীন থেকে সরছিল সেইগুলো যাচ্ছিল ভিয়েতনামের কাছে, সেইগুলো কিছু গিয়েছে ইন্ডিয়ার কাছে, সেইগুলো কিছু গিয়েছে ইন্দোনেশিয়া বা টার্কির কাছে, কিন্তু সেই জায়গার সুবিধাটা আমরা নিতে পারিনি কারণ ওই ক্যাপাসিটি আমাদের নেই। তো এখনও আসলে সেই একই সত্য যে যদি কোনো সুযোগ তৈরি হয়, আমার কাছে মনে হয় না এবার খুব বেশি বড় সুযোগ তৈরি হওয়ার বিষয়টি রয়েছে। হয়তো সাময়িক কিছু সুযোগ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের অভ্যন্তরীণ সমস্যারই তো শেষ নেই। আমাদের এই মুহূর্তে আমাদের রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে, এই মুহূর্তে আমাদের বিদ্যুৎ গ্যাসের সরবরাহের ঘাটতি চলছে, এই মুহূর্তে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অনিশ্চয়তার জন্য বায়াররাও ভয় আছে যে অর্ডার দিলে আমরা ডলার দিয়ে ইম্পোর্ট করে পণ্য বানিয়ে এক্সপোর্ট করতে পারবো কিনা, সেই টেনশন তাদেরও রয়েছে। সুতরাং আমরা যে প্রবৃদ্ধি যতটুকু দেখছি আমার কাছে এটা সাময়িক মনে হয়, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মার্কিন এই নীতিগুলোর কারণে যদি ওয়ার্ল্ড ওয়াইড কোনো ধরনের রিসেশনারি ইম্প্যাক্ট পড়ে,
অর্থাৎ যেমন এর কারণে যদি এমন হয় যে সমস্ত পণ্য উচ্চ মূল্য হয়ে গেলে মার্কেট কনজিউমারদের কিন্তু হাই প্রাইসে পণ্য কিনতে হবে, এবং হাই প্রাইসে যদি পণ্য কিনতে হয় তখন সেই পণ্য কিনতে হলে তো তার ইনফ্লেশন বেড়ে যাবে, অভ্যন্তরীণ ইনফ্লেশন বাড়লে তো তার কনজিউমারের পারচেজিং ক্যাপাসিটি কমবে, যদি সেটা কমে তখন কিন্তু আমাদের কাছ থেকেও পণ্য চাহিদা তখন তার থাকবে না। সুতরাং ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা আশঙ্কা রয়েছে যে যেভাবে যদি এইভাবে বাড়তি ট্যারিফ ইম্পোজ করতে থাকে, শুধু তো আর চায়না না, সে কানাডার উপরে অলরেডি ইম্পোজ করেছে, কিছুদিন এখন স্থগিত রয়ে গেছে, মেক্সিকোকে বলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে, ইন্ডিয়া রয়েছে, চীন রয়েছে, যারা কেনা তাদের সাথে ট্রেড পার্টনার বড় বড়, তাদের প্রত্যেককে বলছে যে বাইল্যাটারাল ট্রেড ডিলগুলোকে যাতে সমতা ভিত্তিক হয়, যাতে ইউএস এর ফেভারে যায় অথবা সমতা, এরকম একটি জায়গায় যেতে বলছে। সুতরাং এরকম একটি জায়গা থেকে আপনি কখনোই দীর্ঘমেয়াদে স্বস্তিদায়ক একটি বাণিজ্য আশা করতে পারেন না, এবং সেটা শুধুমাত্র তখন মার্কিন কেন্দ্রিকই আমাদের বাণিজ্য এফেক্টেড হবে না, তখন কিন্তু অন্যান্য দেশগুলোতেও আমাদের বাণিজ্য এফেক্টেড হবার আশঙ্কা রয়েছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, বাংলাদেশের আজকের যে উত্তরণ, বাংলাদেশের আজকে যে বাণিজ্যে যে উত্তরণ ঘটেছে সেটা কিন্তু মুক্ত বাণিজ্যের জন্যই হয়েছে, অর্থাৎ সকলে তার বাজার উন্মুক্ত করে দিয়েছে, কোটা ধরে রাখেনি, কোটা উঠিয়ে নিয়েছে, বাজার উন্মুক্ত হয়েছে, বাংলাদেশের যে জায়গাগুলোতে তার সক্ষমতা রয়েছে বাংলাদেশ সেখানে গ্রো করতে পেরেছে। এখন সেই জায়গাটাতে যদি আপনি রেস্ট্রিকশন আরোপ করতে থাকেন এবং ডিউটি আরোপ করতে থাকেন, তাহলে কিন্তু ওই মুক্ত বাণিজ্যের জায়গাটা কিন্তু আটকে যাবে, এবং তাতে কিন্তু আমরাই আসলে প্রকারান্তরে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং সাময়িক কিছু সুবিধা দেখছি, কিন্তু দীর্ঘমেয়াদে হয়তো আমাদের এটা খুব বেশি ইতিবাচক ফল ধরে রাখা যাবে না। ধন্যবাদ। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় আছে, আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, ফিরে আসি একটু পরে। কম বিরতির পর আবার আলোচনায় ফিরে এলাম। আলোচনা করছিলাম মার্কিন নীতি নিয়ে বাংলাদেশে এর প্রভাব কি পড়বে সে বিষয়ে আলোচনা। আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর আমেনা মহসিন। আমি আবারও অধ্যাপক আমেনা মহসিনের কাছেই আসছি। আমাদের অনেক বাংলাদেশি ভাই বোন আমেরিকায় থাকেন এবং আমেরিকায় যেতে চান। সবাই আমরা জানি যে মার্কিন অভিবাসন নীতি আগের তুলনায় কঠোর হয়েছে। এখন যারা আছেন বৈধ অভিবাসী তারাও অস্বস্তি বোধ করছেন যে রিপাবলিকান বা ট্রাম্পের জামানায়। তো আমাদের একটা রেমিটেন্সের বড় অংশ আসে আমেরিকা থেকে, ইদানিং সেটা বাড়ছেও। তো এই ট্রাম্প জামানায় এই অভিবাসন স্বাভাবিকভাবেই আমাদের ক্ষতিগ্রস্ত হবে। আপনার কি মনে হয় যে এই যে বাংলাদেশি একটা বড় সংখ্যক মানুষ আমেরিকায় আছেন, এরা এই ট্রাম্পের আমলে নিরাপত্তাহীনতায় বা এই যে তারা চান যে একজন গেলে আরেকজন আত্মীয় আসুক, তারা নানানভাবে এরকম কিন্তু অনেক অভিবাসন হয়েছে আমাদের দেশে। এই অভিবাসন অনেক কমে যাবে নিশ্চয়ই, এর কোনো প্রভাব আমাদের দেশে পড়বে নিশ্চয়ই। উনি যে ধরনের নীতিগুলো নিচ্ছে, আমেরিকা তো খুব একটা আমরা একটা কথা বলতাম যে আমেরিকান ড্রিম না, এই কথাটা সবসময় আমরা শুনে এসেছি, অ্যান্ড আমেরিকা ইজ দ্য ল্যান্ড অফ ফ্রিডম, এরকম ধরনেরও কথা, এবং একটা মেল্টিং পয়েন্ট হিসাবে। খুব ইন্টারেস্টিংলি আপনি যদি দেখেন, যদিও এখানে ইললিগাল ইমিগ্রেন্টের কথা বলা হচ্ছে, আমরা যদি আমেরিকান লিডার্সদের তাদেরও একটু অতীতের দিকে তাকাই, ওরা কেউ অ্যাজ সাচ আমেরিকান বলতে কেউ নাই, তাহলে আমাদেরকে যেতে হবে ওই ইন্ডিয়ান আমেরিকানসদের কাছেই যেতে হবে, তাই না? ইন্ডিয়ান মানে যারা অরিজিনালি ওখানে ছিল, আমি ভারতের ইন্ডিয়ানসদের কথা বলছি না। এবং আপনি দেখেন এখানে যারা আছেন তাদেরও কিন্তু আত্মীয় স্বজন, পার্টনার, স্পাউজেস, ওরা কিন্তু সবাই ইমিগ্রেন্টসই। বাট আমেরিকার দেশটাই এর বিউটিটা ছিল যে ইমিগ্রেন্টসকে নিয়ে তারা তৈরি গড়ে উঠেছিল। বাট হ্যাভিং সেড দ্যাট, যেহেতু এখন আপনি যে প্রশ্নটা করলেন সেটার উত্তরে আমার মনে হয় যে যারা ওখানে আছে, হ্যাঁ, তারা আমি যাদেরকে মোটামুটি আমি দেখি যে তাদের সাথে কথাবার্তা বললে যে তারা যে খুব একটা সিকিউর ফিল করছে তা না। কারণ এরকম ধরনের একটা সিচুয়েশনে না, যেটা ওরা বলছে ইটস আ কালারলেস, ইট ইজ আ কালার ব্লাইন্ড, জেন্ডার ব্লাইন্ড কান্ট্রিতে তারা পরিণত হচ্ছে। সো এইরকম একটা কালার ব্লাইন্ড, জেন্ডার ব্লাইন্ড সোসাইটি, যেখানে কিন্তু
সাধারণত মানে আমাদের মতো দেশও তো অনেক ধরনের প্রিভিলেজেস দিয়ে থাকে, অ্যাডভান্টেজেস দিয়ে থাকে, তাই না? এখন সব কিছু তো এফিসিয়েন্সির ভিত্তিতে হয় না। এফিসিয়েন্সিটারও আবার একটা রিলেটিভ টার্ম, আপনি কোনটাকে এফিসিয়েন্সি বলবেন, কোনটাকে বলবেন না। সো এখানে আমার মনে হয় যে দেখেন যেটা লং টার্ম ইম্প্যাক্ট, আপনি আমাকে এর আগে প্রশ্ন করেছিলেন যে আমেরিকান সাম্রাজ্য, আমার তো মনে হয় যে এটা একটা ডিক্লাইনের দিকে, কারণ আমেরিকা যেভাবে এগোচ্ছে ট্রাম্প, এবং সেখানে ইউরোপ থেকে অনেক সরে যাচ্ছে সে, আমেরিকা ইজ টার্নিং আউট টু বি নট আ ভেরি ক্রেডিবল ফ্রেন্ড। একটা ক্রেডিবিলিটি, একটা ফ্রেন্ডশিপের মধ্যে একটা ক্রেডিবিলিটির প্রশ্ন থেকে যায়, তাই না? এবং একটা ট্রানজ্যাকশনাল একটা স্টেটে সে পরিণত হয়ে যাচ্ছে, যে আমার কি লাভ, তোমার কি লাভ, এভাবে তো আসলে পররাষ্ট্রনীতি চলে না। অনেক কিছু কিন্তু হিউম্যানিটেরিয়ান কনসিডারেশন, আমরা আন্তর্জাতিক সম্পর্কে সবসময় বলে থাকি ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল বেনিফিটস। ইনট্যাঞ্জিবল যেটা আমরা মেজার করতে পারি না, একটা গুডউইলের ব্যাপার থাকে, সেই গুডউইলটা কোথায় থাকছে, এবং সেই প্রেক্ষিতে কতটুকু মানে নতুন ইমিগ্রেন্টস যাওয়ার সম্ভাবনাটা আমি খুবই কম দেখছি। জহিরুল, আপনি তো দীর্ঘদিন থেকে বাংলাদেশের ফরেন পলিসি বিশ্লেষণ করছেন, একটু সংক্ষেপেই জানতে চাই যে আগের সরকার তো মানে প্রকাশ্যে আমরা দেখেছি যে ব্লেম করেছে মার্কিন গভর্নমেন্টকে, তাকে উৎখাতের ষড়যন্ত্র হয়েছে, 1999 সালেও তাকে উৎখাত করা হয়েছে বা ষড়যন্ত্র ছিল। আসলে কেমন ধরনের ফরেন পলিসি অন্তর্বর্তী সরকার বা পরবর্তীতে নির্বাচিত সরকার যখন আসবে তারা নিতে পারে, যেখান থেকে আসলে মার্কিন মানে অন্তত আরও 4 বছর তো ট্রাম্প আছে, এই সময় আমরা বেনিফিট নিতে পারি, বা আমাদের আসলে মার্কিন পলিসি গত 15 বছর যেভাবে গেছে নিশ্চয়ই সেভাবে যাওয়া উচিত হবে না, আপনি কি মনে করেন? না, নিশ্চয়ই। আমি এর আগের পর্বে আমি বলেছি যে এই ফরেন পলিসিগুলোকে পারসু করার জন্য যে ডেক্সটারিটি দরকার, সেটার উপর কিছু ইনভেস্টমেন্ট মানে প্রয়োজন আছে। আমরা আমাদের যে ফরেন অফিস বলেন বা আমাদের যে ফরেন পলিসিগুলো আমরা যেভাবে চর্চা করছি, যে নেগোসিয়েশন চালাচ্ছি, এবং যে ইনভেস্টমেন্ট, রিসোর্স ইনভেস্টমেন্টের যে প্রয়োজনগুলো আছে, সেইটার মধ্যে কিন্তু একটা বড় ধরনের কী বলে একটা খামতি কিন্তু আমরা লক্ষ্য করি। আমাদের ফরেন অফিসকে আরও স্ট্রেনথেনিং করা, তাদের ক্যাপাসিটি আরও বিল্ড করা, তাদেরকে ইন্টারন্যাশনালি আরও ফোকাস করা। ইভেন আমরা অনেক সময় মনে করি যে ফরেন অফিসের লোকরা অনেক সুযোগ সুবিধার মধ্যে আছে, তারা কিন্তু কম্পেয়ারিং টু দ্য আদার নেশনস, ইভেন আওয়ার নেবারিং নেশনস, তারা কিন্তু অতটা ভালো শক্ত অবস্থানে কিন্তু নাই। এই জায়গাটার মধ্যে প্রথম কথা হলো যে আপনি ইন্টারন্যাশনাল, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কথা যেহেতু আপনি বলেছেন, তাদের সঙ্গে আপনার বেনিফিটকে রিপ করার জন্য আমার মনে হয় যে অ্যাট কিছু স্কিল ডেভেলপমেন্ট দরকার, এবং তাদেরকে সেই ধরনের আপনার এম্পাওয়ারমেন্ট দরকার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এখন যে কারেন্ট চ্যালেঞ্জগুলো আসছে, বিশেষ করে পরিবর্তিত যে প্রেক্ষাপটে, সেখানে আমাদের দেখা যাচ্ছে যে স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ আসছে, যেগুলো মানে কী বলে যে রিলেটেড টু আপনার এই যে রিজনাল ইন্টারেস্ট, তারপরে আপনার ইমিগ্রেশনের কথা বলছেন, আমাদের ট্রেড পলিসির কথা বলছি। আপনি দেখেন যে জিএসপি ফ্যাসিলিটি সাসপেন্ডেড হওয়ার পর থেকে কিন্তু আমরা, যদিও আমাদের লার্জেস্ট পার্টনার আমেরিকা, কিন্তু এখন কিন্তু আমাদের ইকোনমিক ইন্টারেস্ট কিন্তু অ্যাট স্টেক, কারণ যুক্তরাষ্ট্রের ট্রাম্প পলিসি যেভাবে এগোচ্ছে, তাতে করে এই ধরনের একটা সিচুয়েশনে বাংলাদেশের উচিত হবে যে মোর এনগেজমেন্ট পলিসিতে যাওয়া। যেমন আপনি কিছু কিছু প্রশ্ন আসছে যে ট্রাম্পের সঙ্গে আমাদের অন্তর্বর্তী সরকারের সম্পর্ক কেমন এবং আগের সরকারের সঙ্গে কেমন ছিল, এগুলোর উপর কিন্তু একটা পারসেপশন ডেভেলপ করেছে। এই জায়গাগুলোর মধ্যে আমরা আসলে যথাযথভাবে মানে মনোযোগী হচ্ছে কিনা এবং অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আরও এনগেজড হচ্ছে কিনা, এই জায়গাগুলোর মধ্যে কিন্তু আমাদের কাজ করার প্রয়োজন রয়েছে। আদারওয়াইজ ধরেন যে যুক্তরাষ্ট্র যদি আপনার আইসোলেশনের পলিসিগুলো নেয়, এবং যেটা ডোনাল্ড ট্রাম্পের মানে দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু আছে, তারা কিন্তু অনেকটা নিজেদেরকে কিন্তু আলাদা করে ফেলছে। এই আলাদা করার নীতিতে আমরা যদি মনে করি যে না, আমরা এখান থেকে মানে তাদের কাছ থেকে আরও দূরে সরে যাব, তাহলে কিন্তু আমরা ধরেন যে আমাদের লোকরা এখানে, যেটা আপনি বলেন যে তারা অস্বস্তির মধ্যে আছেন, তারা উইল বি মোর পারসিকিউটেড, মানে পারসিকিউটেড মোর এম্বারেসড, তাদেরকে নানাভাবে কিন্তু তারা আরও মানে কী বলছে দুর্বল হয়ে যাবে, মেন্টালি দুর্বল হয়ে যাবে, এবং তারা সেখানে যেটা মেইন স্ট্রিমের সঙ্গে নিজেদেরকে আর কানেক্ট করতে পারবে না। অ্যাকর্ডিংলি ট্রেড পলিসিতেও কিন্তু আমাদের কন্ট্রিবিউট করার দরকার আছে, নেগোশিয়েট করার দরকার আছে, সো দ্যাট উই ক্যান রিপ সাম বেনিফিট। আমরা যদিও চ্যালেঞ্জ আছে, কিন্তু একই সঙ্গে আমরা এই চ্যালেঞ্জ থেকে কিন্তু কিছু ইকোনমিক বেনিফিটও নিতে পারি। তো আমি মনে করি যে ওভারঅল আমাদের এনগেজমেন্ট পলিসিতে যেতে হবে, যুক্তরাষ্ট্রের নতুন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মানে লেগে থাকতে হবে, ক্রমাগতভাবে লেগে থাকতো। ধন্যবাদ ডক্টর গোলাম মাজেব, আপনাকে দিয়েই শেষ করছি যে আসলে আরএমজি এবং রেমিটেন্স দুটার ব্যাপারেই আমরা আমেরিকা থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। তো আরএমজি তো বাড়ছেই,
গত কয়েক মাসের ট্রেন্ড তো আমরা দেখছি যে এটা বাড়ছে, এটা আরও বাড়বে কিনা, বা রেমিটেন্সের ক্ষেত্রে মানে ওইখান থেকে আরও সুখবর সামনের দিনে থাকবে কিনা, যদি সেটা আমরা তো চাই, সেক্ষেত্রে কি করা উচিত? না, এই জায়গাটাতে আমার মনে হয় যে আরএমজির ক্ষেত্রে নতুন করে বৃদ্ধির একটাই অপশন হতে পারে যদি চায়না থেকে অর্ডার রিলোকেট করে এবং সেগুলোর সুযোগটা যদি আমরা এখানে নিতে পারি। তো কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ ইনফ্রাস্ট্রাকচারের ঘাটতি রয়েছে। আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের রিলেশনশিপের ক্ষেত্রে শুধুমাত্র রেমিটেন্স বা আরএমজি এ দুটোর ভিতরে চিন্তা না রেখে অন্যান্য যে সমস্ত জায়গাগুলোতে সুযোগ আছে, যেমন একটা হচ্ছে যেমন যে চুক্তিটি স্বাক্ষরের কথা বলা হচ্ছে, এলএনজি সরবরাহের যে চুক্তিটি স্বাক্ষর করা হচ্ছে, আমি আসলে এটা মনে করি না যে একটা ভালো সিদ্ধান্ত হয়েছে। আচ্ছা। বরঞ্চ উচিত ছিল মার্কিন কোম্পানিগুলোকে আমাদের অফশোরে গ্যাস এক্সপ্লোরেশনের জন্য তারা যাতে টেন্ডার সাবমিট করে। দুর্ভাগ্যজনকভাবে একটি কোম্পানিও কিন্তু টেন্ডার সাবমিট করেনি, শুরুতে যদিও কথা ছিল। সুতরাং তাদেরকে দিলে তারাই এখানে এক্সপ্লোর করে তারাই যদি আমাদের এখানে গ্যাস সাপ্লাই দিতে পারতো, সেটা উভয় পক্ষের জন্যই সেটা লাভ হতো। তা না হয়ে ওইখানে সে গ্যাস এক্সপ্লোর করবে, এখনো কিন্তু গ্যাস এক্সপ্লোরেশন হয়নি, হবে, সেখান থেকে সেটা মোটেই আমাদের জন্য কোনো ভালো লিঙ্ক না। আবার ঠিক একইভাবে স্টারলিংকের সাথে যে কথাটি হচ্ছে, সেটিও আমি মনে করি না যে খুব একটা পজিটিভলি আসবে যদি আমাদের কম্পিটিটিভ প্রাইসিং বা অন্য দিক থেকে বলি। কিন্তু উভয় দেশের সাথে আমাদের সাথে অবশ্যই ডিল করবার জায়গা রয়েছে, বাণিজ্য বিনিয়োগের ডিল জায়গা রয়েছে, তবে অবশ্যই সেটা ন্যাশনাল ইন্টারেস্টকে ঠিক রেখেই আমরা সেই জায়গাগুলো, আমরা এমন কোনো ধরনের চুক্তির যাতে আমরা হাজির না হই যেটা আমাদের অভ্যন্তরীণ সার্বভৌমত্ব বা স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে, সেটি যেন আমাদের মাথায় থাকে এবং সেইভাবেই যাতে আমরা ডিলগুলো করি। মনে রাখা দরকার যে আমাদের কিছু প্রিন্সিপাল রয়েছে, সেই প্রিন্সিপাল এমন না যে হ্যাঁ হুট করে একটি দেশকেন্দ্রিক আমাদের একটি নীতিগত অবস্থান থেকে সরে গিয়ে আমরা একটি দেশের সাথে যাইব। আমরা এমন একটা জায়গায় গ্লোবাল ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির জায়গায়, হিউম্যান রাইটসের জায়গায় আমাদের যে অবস্থান রয়েছে সেটা ধরে রেখেই আমরা একটি দেশের সাথে আমাদের বাণিজ্য, ব্যবসা এবং অন্যান্য ধরনের চুক্তিগুলোর যেন আমরা করি। আমরা যেন সেই জায়গাগুলো থেকে একটি দেশকেন্দ্রিক ডেভিয়েট করলাম, অন্য দেশগুলোর সাথে আবার অন্যরকম চুক্তি করলাম, এভাবে করে আমাদের মতো একটা ক্ষুদ্র দেশ কিন্তু কখনোই আসলে টিকতে পারবে না। সুতরাং আমাদের মতো স্ট্যান্ডে ঠিক থেকেই আসলে বড় একটি দেশের সাথে আমাদের ডিলগুলো করা দরকার। ধন্যবাদ ডক্টর গোলাম মোয়াজ্জেম, অধ্যাপক আমিনা মহসিন, জহিরুল আলম এবং ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাদের সবাইকেই অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমাদের সময় শেষ হয়েছে, আমরা শেষ করছি আজকে। দর্শক, আমরা আবারও দেখা হবে সমসাময়িক কোনো বিষয়টি, ততক্ষণ ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ।